সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপি সরকারের 6 মাসের মাথায় মন্ত্রিসভায় বড়সড় পরিবর্তন এলো। নতুন করে 5 জন মন্ত্রিসভায় যুক্ত হলেন। এর চেয়েও বড় ইন্টারেস্টিং বিষয় হলো, 2 জন যেই মন্ত্রণালয় এতদিন চালিয়েছেন তাদেরকে সেই মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। 2টা মন্ত্রণালয় ফাঁকা হয়েছে, সেখানে নতুন 2 জন আসবেন, এটা অবধারিত ছিল। এর বাইরেও আরো বেশ কয়েকজনকে মন্ত্রিসভায় যুক্ত করা হয়েছে। সর্বোপরি মন্ত্রিসভায় বড়সড় রদবদল আসছে, বড়সড় সাফল হচ্ছে। কে কোথায় যাচ্ছেন, কাকে কেন নেওয়া হয়েছে, এই যে 2 জন মন্ত্রীকে যারা এখন যে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন তাদেরকে কেন সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, পাশাপাশি শামা ওবায়েদ কোন মন্ত্রণালয়ে যাচ্ছেন, নাকি তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাকছেন, সেসব নিয়ে কথা বলবো। এই কথা বলার আগে আমি আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, রাজনীতিতে এমন অনেক কথা আছে যেগুলো আপনি জানবেন কিন্তু বলা যাবে না, সব কথা বলা যায় না। আমরা দেখি মন্ত্রিসভায় নতুন করে কারা যুক্ত হয়েছেন। 6 জন যুক্ত হয়েছেন, এর মধ্যে 4 জন পূর্ণমন্ত্রী, 2 জন প্রতিমন্ত্রী, এর মধ্যে 5 জনই নতুন করে যুক্ত হচ্ছেন। একজনকে শুধু প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী পদমর্যাদায় প্রমোশন দেওয়া হচ্ছে। তো তিনি হলেন এম রাশিদুজ্জামান মিল্লাত। তিনি বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে আছেন, প্রতিমন্ত্রী হিসাবে ছিলেন, এখন তাকে পূর্ণ মন্ত্রী করা হচ্ছে। তিনি জামালপুর 1 আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন। এর বাইরে আব্দুল মঈন খান, তিনি মন্ত্রী পরিষদে যুক্ত হচ্ছেন, মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তারপরে আন্দালিব রহমান পার্থ, তিনি মন্ত্রী পরিষদে যুক্ত হচ্ছেন। সাচিং প্রু, এবং ওনারটা একেবারে কনফার্ম, তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন। তারপরে প্রতিমন্ত্রী হিসাবে যুক্ত হচ্ছেন শামীম কায়সার লিঙ্কন, যুক্ত হচ্ছেন বলতে শপথ নিয়েছেন, এখন শুধু বন্টন হবে। তারপরে হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে মন্ত্রী পরিষদে প্রতিমন্ত্রী হিসাবে যুক্ত করা হয়েছে। তো এখান থেকে কে কি মন্ত্রণালয় পাবে এটা মোটামুটি একটা আন্দাজ আপনারা পেয়ে গেছেন। আগামীকালকের মধ্যে গ্যাজেট হয়ে যাবে, আজকে রাতেও হইতে পারে, আপনারা মোটামুটি জেনে যাবেন। তো যেটা জানা যাচ্ছে, আব্দুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হতে যাচ্ছেন, এবং তিনি বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য, এবং এই পদটি তিনি এই মন্ত্রণালয়ে তিনি ডিজার্ভ করেনি। আন্দালিব রহমান পার্থ, তিনি তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন। সেই জায়গায় এতদিন যিনি তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, জহিরুদ্দিন স্বপন, তিনি কোথায় যাচ্ছেন এবং কি কারণে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। এম রাশিদুজ্জামান মিল্লাত, তিনি বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন। তার মানে আফরোজা খানম রিতা, যিনি মানিকগঞ্জ থেকে এমপি নির্বাচিত হয়েছেন, যিনি এতদিন এই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। কেন তাকে, সেটা নিয়েও আমি কথা বলবো। সাচিং প্রু পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন। শামীম কায়সার লিঙ্কন শোনা যাচ্ছে ধর্ম প্রতিমন্ত্রী হচ্ছেন। হুমায়ুন কবির পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী হচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী হলে শামা ওবায়েদ এখন পর্যন্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে আছেন, তিনি কোথায় যাচ্ছেন। এই গেল মন্ত্রিসভার মোটামুটি যারা নতুন এসেছেন তারা কি কি পেতে পারেন। এখানে একটা পসিবিলিটিস আছে। পসিবিলিটিসটা হইল এরকম, যদি এতদিন ধরে যে আলাপটা ছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী এখন যিনি আছেন সালাউদ্দিন আহমেদ, তিনি যদি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আসেন, তাহলে স্থানীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসবেন শহীদুদ্দিন চৌধুরী এনি। তাহলে আব্দুল মঈন খান, যদি ওই ফরম্যাটে যদি পরিবর্তনটা আসে, তাহলে আব্দুল মঈন খান কোথায় যাবেন? আমার ধারণা তাহলে আব্দুল মঈন খান পরিকল্পনা মন্ত্রণালয়ে যাবেন। এর আগেও তিনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। আর নাহলে সবকিছু ঠিক থাকবে, নতুন যারা এসেছেন এরা আমি যেভাবে বললাম যে ফরম্যাটে, এভাবে থাকবে। এখন প্রশ্ন, সবচেয়ে বড় প্রশ্ন যেটা, জহিরুদ্দিন স্বপন কেন এই তথ্য মন্ত্রণালয় থেকে সরে যাচ্ছেন, বা বলা হচ্ছে যেটা তিনি আর এই মন্ত্রী পরিষদেই থাকছেন না, অর্থাৎ তিনি মন্ত্রী থাকছেন না, তাকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হবে। তিনি মন্ত্রীর পদমর্যাদার প্রধানমন্ত্রীর উপদেষ্টা হবেন। এই ঘটনাটা কেন ঘটছে, বা এটা যদি হয়ে থাকে তাহলে মাত্র 6 মাসের মাথায় একটা সরকার গঠন করলো, মন্ত্রিসভা গঠন করলো, 6 মাসের মাথায় কি এমন হলো যার কারণে জহিরুদ্দিন স্বপনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিতে হচ্ছে, বা তিনি সরে যাচ্ছেন, যেভাবেই বলি। এখানেই আমি বলবো, রাজনীতিতে অনেক কথা থাকে যেগুলো আপনি জানবেন, যেগুলো আপনি স্পেকুলেট করবেন, তার অনেক কিছুই বলা যাবে না। তবে এইটুকু আপনাদেরকে বলি, জহিরুদ্দিন স্বপনকে যখন মন্ত্রী করা হয়, বা তিনি যখন তথ্যমন্ত্রী হন, অনেকেই অবাক হয়েছেন। তিনি ছাত্র দল করেননি, তিনি ছাত্র ইউনিয়ন করতেন, ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন, সেখান থেকে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। আওয়ামী লীগের আমলে বিএনপির মিডিয়া সেলের পেছনে তার ব্যাপক পরিশ্রম ছিল, এবং মিডিয়া সেলে তিনি ব্যাপক কাজ করেছেন, দলের জন্য তার অবদান আছে।
কিন্তু এর চেয়েও বেশি যারা ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন তারা কিন্তু মন্ত্রী হতে পারেননি, কিন্তু জহিরুদ্দিন স্বপন মন্ত্রী হয়েছেন। এই নিয়ে দলের ভেতরে একটা আলোচনা ছিল, বলতে পারেন সমালোচনাও ছিল, অনেকেই বলেন ক্ষোভও ছিল, কেউ কেউ এটাতে সংক্ষুব্ধ হয়েছেন। নতুন করে যে 4 জন বিএনপি স্থায়ী কমিটিতে ঢুকেছেন তারাও নাকি আপত্তি জানিয়েছেন। আমি ক্লিয়ার না, কিন্তু এইগুলা অনেকগুলো স্পেকুলেট করা হচ্ছে, সেই কারণে জহিরুদ্দিন স্বপনকে সরে যেতে হচ্ছে। আবার অনেক জায়গায় যেটা শোনা যাচ্ছে যে হচ্ছে তিনি আসলে তথ্য মন্ত্রণালয় সামলানোর ক্ষেত্রে যেভাবে আওয়ামী লীগ পরবর্তী সময়ে যেভাবে সামলানোর কথা ছিল তিনি সেভাবে পারছেন না, এবং সাংবাদিকদের মধ্যে তার একটা উচ্চমার্গীয় নেক্সাস রয়েছে, এর বাইরে আসলে তার খুব একটা যোগাযোগ নেই বললেও চলে, এরকমটাও কিন্তু অনেকে আলাপ আলোচনা করেছেন। তবে আমি গত 6 মাসে জহিরুদ্দিন স্বপনকে যেভাবে দেখেছি, তথ্যমন্ত্রীরা যেভাবে, আমাদের দেশের প্রথাগত তথ্যমন্ত্রীরা যেভাবে কথা বলেন, আমরা তো হাসান মাহমুদকে দেখেছি, ডাক্তার মুরাদ হাসান তিনি যেভাবে কথা বলতেন, এর আগে আগে যারা তথ্যমন্ত্রী ছিলেন আমরা দেখতাম তারা ব্যাপক মিডিয়াতে সরব থাকেন, সেই অর্থে কিন্তু সেই রকম বিতর্কিত কথাবার্তা বা হচ্ছে বিরোধী দলকে তীক্ষ্ণ মানে বিদ্ধ করার মতো কথাবার্তা সেরকম ভাবে জহিরুদ্দিন স্বপন বলেননি। এই গুণটা আমরা তার মধ্যে দেখেছি, কিন্তু তারপরেও দলের মধ্যে সমালোচনা বা কেউ কেউ চাননি তিনি মন্ত্রী হয়েছেন, এটা নিয়ে সমালোচনা তৈরি হওয়ার ফলেই তাকে বাদ দেওয়া হচ্ছে কিনা এই প্রশ্ন উঠছে। পাশাপাশি তথ্য মন্ত্রণালয়ে যেভাবে কাজ হওয়ার কথা সেভাবে না হওয়ার কারণেও বাদ দেওয়া হচ্ছে কিনা সেটা নিয়েও আলাপ হচ্ছে। এরপরে যেটা, আফরোজা খানম রিতা, তিনি বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছিলেন, একদম শুরুতেই পূর্ণমন্ত্রী হিসাবে দায়িত্ব শুরু করেছেন, তাকে এখন এই মন্ত্রণালয়ের মন্ত্রী থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, তাকে হয়তো অন্য মন্ত্রণালয় দেওয়া হতে পারে। আমি যতটুকু জানতে পারতেছি তাকে সম্ভবত খাদ্য মন্ত্রণালয়, মৎস্য প্রাণী সম্পদ এরকম একটা মন্ত্রণালয় নিয়ে আসা হবে, মন্ত্রীর দায়িত্বই দেওয়া হবে, কিংবা শিল্প কেন্দ্রিক বা শ্রম মন্ত্রণালয় এরকম কোথাও কোথাও আনা হতে পারে, এরকম শোনা যাচ্ছে। আমি এখন পর্যন্ত যেহেতু গ্যাজেট প্রকাশ হয়নি, এটা পুরোপুরি শোনা কথা, কিন্তু তাকে মন্ত্রী পরিষদ থেকে বাদ দেওয়া হবে না, তিনি মন্ত্রী পরিষদে থাকবেন, তবে অন্য মন্ত্রণালয় পাচ্ছেন। এখন প্রশ্ন হইল তিনি কি অদক্ষতার পরিচয় দিয়েছেন নাকি তাকে নিয়েও সমালোচনা তৈরি হচ্ছে। যেটা শোনা যাচ্ছে সেটা হলো বিমান বন্দর কেন্দ্রিক যেসব সিন্ডিকেট আছে অনেকেই তাকে অপছন্দ করছেন, এরকমটা শোনা যাচ্ছে, এবং ওই সিন্ডিকেট গুলো নাকি তাকে চাচ্ছেন না, এরকম কথাবার্তা উঠেছে, যার কারণে নাকি তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং যিনি মন্ত্রী পদমর্যাদায় যাচ্ছেন তিনি বিএনপির কোষাধ্যক্ষ সম্ভবত এম রাশিদুজ্জামান মিল্লাত, তিনিও খুবই কোয়ালিফাইড লোক এবং বিমান মন্ত্রণালয়ে ভালো কাজ করার মতো ক্যাপাবিলিটি তার আছে, কিন্তু এই আফরোজা খানম রিতাকে সরিয়ে দেওয়াটা বড় ধরনের বিতর্ক তৈরি হচ্ছে। এবং যেটা আমি একেবারে স্পষ্টভাবে আপনাদেরকে বলতে পারি, বিমান মন্ত্রণালয়ে আমরা খুব আহামরি কাজ দেখিনি এখন পর্যন্ত, এই 6 মাসে সরকারের খুব বড়সড় কাজ আমরা দেখতে পাইনি, যেটা নিয়ে আপনি আসলে মন্ত্রীকে খুব বেশি ক্রেডিট দেবেন, যেটার জন্য আপনি বলবেন যে না ওনাকে রাখতেই হবে, এরকম কোনো কিছু ঘটেনি। তবে কিছু কিছু জায়গায় কিছু কিছু স্থবিরতা দেখা যাচ্ছে, সেই কারণেও হইতে পারে, আবার কেউ কেউ হয়তো পুশ করতে পারে বা যে হচ্ছে বা বলতে পারে যে ইনি যেটা করছেন এভাবে হচ্ছে না বা সিন্ডিকেটের বিরুদ্ধে যাচ্ছে, এই সব কারণেও তাকে সরিয়ে দেওয়া হতে পারে। আরেকটি বড় প্রশ্ন, মিলিয়ন ডলার কোয়েশ্চেন বলতে পারেন, যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির যিনি প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন। প্রশ্ন হইল তাহলে শামা ওবায়েদ কোথায় যাবেন? পররাষ্ট্র মন্ত্রণালয়ে কি 2 জন প্রতিমন্ত্রী থাকবেন নাকি শামা ওবায়েদকে পদোন্নতি দেবে? এই প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে, কেননা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কিছুদিন পরেই তিনি জাতিসংঘের যে পদে নির্বাচিত হয়েছেন তিনি সেখানে চলে যাবেন, 1 বছরের জন্য তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবেন না। সেই জায়গায় এখানে হয়তো 2 জন প্রতিমন্ত্রীকে দিয়ে এরিয়া ভাগ করে দিতে পারে, যে একজন এশিয়া বিষয়ক দেখবেন, আরেকজন ইউরোপ আমেরিকা বা অন্যান্য যেসব বিদেশি রাষ্ট্র আছে পশ্চিমা দেশের সেগুলোর সঙ্গে সম্পর্ক রাখার জন্য কাজ করবেন, এরকমটা হলেও হতে পারে। তবে বাংলাদেশে এক মন্ত্রণালয় 2 জন প্রতিমন্ত্রীর ঘটনা নজিরবিহীন।
এটা তো গেলো একটা কথা। হয়তোবা শামা ওবায়দকে অন্য মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া হবে, যেমন এখন আফরোজা খানম রিতা এই বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে থাকতেছেন না, সেখানে এম রাশিদুজ্জামান মিল্লাত মন্ত্রী হচ্ছেন, তাহলে সেখানে প্রতিমন্ত্রীর জায়গাটা খালি হচ্ছে, হয়তোবা সেখানে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন শামা ওবায়দ, কিংবা অন্য কোনো মন্ত্রণালয়ে যেখানে বিদেশিদের সঙ্গে কানেক্টেড থাকা লাগে বা বিদেশিদের সঙ্গে কাজ করা লাগে, বৈদেশিক কর্মসংস্থান আছে যেটার মন্ত্রীর দায়িত্ব, প্রতিমন্ত্রীর দায়িত্ব ইতিমধ্যে নুরুল হক নূর পালন করছেন, সেখানেও যাইতে পারেন, নানান জায়গায় যাইতে পারেন। মন্ত্রী পরিষদের রদবদল হবে। আপনারা যে পরিবর্তনটা নতুন করে যে 5 জন এসেছেন বা 6 জন যে নতুন করে শপথ নিলেন, 5 জন নতুন, 1 জন রাশিদুজ্জামান মিল্লাত প্রমোশন পেলেন, তাদেরকে তো মন্ত্রণালয়ের বিভিন্ন দায়িত্ব দেওয়া হবে, বিভিন্ন জায়গায় তাদেরকে এর মধ্যে দায়িত্ব বন্টন করা হবে। এর বাইরেও এক্সিস্টিং যারা আছে তাদের মধ্যেও প্রচুর সাফল্য হবে, সেই সাফল্যেও হয়তো শামা ওবায়েদ কোনো একটা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী কিংবা পূর্ণমন্ত্রী হিসাবেও যাইতে পারেন আর কি, এরকমটা শোনা যাচ্ছে। শামা ওবায়েদ মন্ত্রী পরিষদে থাকছেন, তবে কোনো একটা মন্ত্রণালয়ে যেতে পারেন। তবে সবচেয়ে বড় প্রশ্নটা উঠবে, যদি শামা ওবায়েদ মন্ত্রী পরিষদে না থাকেন, শেষ পর্যন্ত যদি তাকে মন্ত্রী হিসাবে না রাখা হয়, তখন বড় প্রশ্ন হবে তাকে বাদ দেওয়ার কারণটা কি হতে পারে। এটা কি ফরিদপুরে হচ্ছে তাকে ঘিরে যে একটা বিএনপির তার আসনে যে বিভেদটা দেখা যাচ্ছে ফরিদপুর 2 আসনে, সেটাকে কেন্দ্র কইরা কিনা, নাকি অন্য কোনো কারণে, নাকি তিনি আসলে পারতেছেন না, সেসব নিয়ে কিন্তু তখন আলোচনা হবে যদি শামা ওবায়েদ শেষ পর্যন্ত মন্ত্রী পরিষদে না থাকেন বা তিনি কোনো প্রতিমন্ত্রী বা মন্ত্রীর দায়িত্বে না থাকেন। সো এটা হলো এখন পর্যন্ত হিসাব নিকাশ। আর যখন রদবদলের বিষয়গুলো আসবে তখন আপনারা বুঝে যাবেন কেন, কাকে, কোথায়, কিভাবে রদবদল করা হলো। তবে এই পরিবর্তন যেটা দেখা যাচ্ছে, এই পরিবর্তনে যেটা অনুমান করা যাচ্ছে, 2 জন মন্ত্রী তাদের এক্সিস্টিং মন্ত্রণালয় থেকে সরে যাচ্ছেন, এবং যেটা নিয়ে ব্যাপক আলোচনা চলছে এবং যেটা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে, যেই সরকার মাত্র 6 মাস আগে যাদেরকে মন্ত্রী হিসাবে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছিলেন বা ভেবেছিলেন যে এরা আসলে পারবেন, তাদেরকে এখন সেখান থেকে সরিয়ে দিতে হচ্ছে। এটা একটা বড় আলোচনা কিংবা সমালোচনার জায়গা হিসাবে আপনারা দেখতে পারেন। পাশাপাশি সরকার তো আগেই বলেছে আমরা 6 মাসে একটা মূল্যায়ন করব, এবং এই পরিবর্তনটাকে আপনি অবশ্যই ইতিবাচক হিসাবে দেখতে হবে। এটার পেছনে যতই রাজনৈতিক খেলা থাকুক, যা কিছু থাকুক, এটাকে আপনি ইতিবাচক হিসাবে দেখতে হবে, এবং কাউকে কোনো মন্ত্রণালয়ে একবারে ফিক্স করে ফেলা, যদি অদক্ষতা বা স্থবিরতা তৈরি হয়, তাকে একেবারে সেখানে অনিবার্য ব্যক্তি হিসাবে ভাবাটাও আসলে ঠিক না। তো এই পরিবর্তন বা এই পরিবর্তনের ফ্লুইডিটিটা রাখাটাও কিন্তু বড়সড় বিষয়। তবে কিছু জিনিস নিয়ে পেছনের রাজনীতি বা পর্দার অন্তরালের রাজনীতির খেলাও কিন্তু আছে, যে খেলাগুলোর রেজাল্ট হিসাবে এটা ঘটছে। আর কিছু কিছু জায়গায় নিতান্তই পরিবর্তন দরকার, এবং সরকারও চাচ্ছে যে এই পরিবর্তনটা হলে মন্ত্রণালয়গুলোর কাজটা ভালোভাবে হবে, সেই কারণে এই পরিবর্তন হচ্ছে বলে মনে করা হচ্ছে বা দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কোনো সরকারের মন্ত্রিসভার সদস্যদের রদবদল নিশ্চয়ই নতুন কিছু নয়, এটি স্বাভাবিক ঘটনা। মন্ত্রিসভার সদস্যদের সংযোজন বিয়োজন সেটিও নিশ্চয়ই নতুন কিছু নয়, কিন্তু সরকার গঠনের 6 মাসের মাথায় মন্ত্রিসভায় নতুন 6 জনকে যে যুক্ত করা হলো, সেটি নিয়ে এরই মধ্যে নানান ধরনের আলোচনা, সমালোচনা এবং বিতর্ক গড়ে উঠেছে। এবং এই যে সমালোচনা, আলোচনা, বিতর্ক, এটি বিশেষ একটি দিককে কেন্দ্র করে নয়, নানানভাবে নানান কারণে এই সমালোচনা বা বিতর্কের সৃষ্টি হয়েছে। আন্দালিব রহমান পার্থ, বিজেপির চেয়ারম্যান, তিনি বিএনপির মন্ত্রিসভায় প্রথম থেকেই অন্তর্ভুক্ত হননি, এতে অনেকেই অবাক হয়েছিলেন। তবে তিনি কোনো না কোনো সময় যে বিএনপি সরকারের মন্ত্রিসভায় স্থান পাবেন এ বিষয়ে অনেকে নিশ্চিত ছিলেন, এবং হয়েছেও তাই। 6 জন যে নতুন মুখ আমরা পেলাম মন্ত্রিসভায়, তার মধ্যে তিনি রয়েছেন, পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। কিন্তু প্রশ্নটা যেখানে বা বিতর্কটা যেখানে, তিনি নাকি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। তথ্য মন্ত্রণালয়ের এই মুহূর্তে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। মূল বিতর্কটা এখানেই। জহিরুদ্দিন স্বপনকে সরিয়ে তাকে নাকি প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হতে যাচ্ছে। বিভিন্ন গণমাধ্যমের যে খবর এবং বিভিন্ন সূত্র থেকে যে বিষয়গুলো পাওয়া যাচ্ছে, যে তথ্য পাওয়া যাচ্ছে, সেগুলো এমনটাই জানান দিচ্ছে। কিন্তু উপদেষ্টা পদ থেকে
মন্ত্রী হওয়া বা প্রতিমন্ত্রী হওয়া এর অনেক নজির রয়েছে। সেটা আওয়ামী লীগ সরকারের সময় হতে পারে বা এর আগে পরে অন্যান্য সরকারের সময় হতে পারে, অন্তর্বর্তী সরকারের সময় তো রয়েছেই। কিন্তু পূর্ণমন্ত্রী থেকে উপদেষ্টা পদে যাওয়া, আমার ধারণা, আমার যদি বিশেষ কোনো ভুল না হয়ে থাকে, একেবারে নজিরবিহীন ঘটনা। জহিরুদ্দিন স্বপন সম্পর্কে বিএনপি সরকারের শুরু থেকেই দলের মধ্যে এক ধরনের কানাঘুষা ছিল যে তিনি সংস্কারপন্থী নেতা ছিলেন। ওয়ান ইলেভেন সরকারের সময় তিনি সংস্কারপন্থী হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন এবং সেই জায়গা থেকে তাকে নাকি পূর্ণমন্ত্রী করা ঠিক হয়নি, এই ধরনের নানান ধরনের কথাবার্তা ছিল। কিন্তু এসবের সঙ্গে নিশ্চয়ই আমরা একমত পোষণ করতে পারি না। সংস্কারপন্থী হিসেবে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, আমির হোসেন আমুদেরকে একটা পর্যায়ে কোণঠাসা করে রাখা হলো। দলের নীতি নির্ধারণী পর্যায় থেকেও ছিটকে ফেলা হলো। পোর খাওয়া এই রাজনীতিবিদদেরকে দল থেকে বেশ খানিকটা দূরে সরিয়ে রাখার কারণে নিশ্চিতভাবে আওয়ামী লীগকে অনেকভাবে খেসারত দিতে হয়েছে। এদিকে জহিরুদ্দিন স্বপন তো তার দায়িত্ব মোটামুটি ঠিকঠাকভাবেই পালন করছিলেন। এই 6 মাসে তাকে নিয়ে কোনো ধরনের কোনো বিতর্ক গড়ে ওঠেনি। যদি কেবলমাত্র সংস্কারপন্থী হিসেবেই তাকে মন্ত্রিত্ব থেকে সরানো হয়ে থাকে বা সরানো হয়, নিশ্চয়ই বিএনপিও ভুল পথে যেতে চলেছে আওয়ামী লীগের মতো। এদিকে যাকে নিয়ে দল, মানে বিএনপির যে দলীয় নেতাকর্মী এবং দলের বাইরে যেই ব্যক্তিকে নিয়ে তুমুল বিতর্ক, তিনি হচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। এই মুহূর্তে তিনি তো আর উপদেষ্টা নেই, প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। যাও, সাবেক পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির তার কূটনৈতিক জ্ঞান নিয়ে তিনি নিজে এই 6 মাসে অনেকভাবে প্রশ্নবিদ্ধ করেছেন। তাকে নিয়ে অনেক ধরনের সমালোচনা। অনেকের ধারণা ছিল যে তাকে বোধহয় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে এবং এই ধারণাটি বদ্ধমূল হয়েছিল মানুষের মনে। শেষ কিছুদিন তিনি যে বড় বড় কথা বলতেন, নানান ধরনের মানে জ্ঞানগর্ভ কথাবার্তা নিজের পক্ষ থেকে নিজেকে জাহির করা, সেগুলো অনেকখানি কমে গিয়েছিল। কিন্তু দেখা গেল যে তিনি উল্টো আরো পুরস্কৃত হলেন। তিনি যে উপদেষ্টা দায়িত্বে ছিলেন, প্রতিমন্ত্রীর পদমর্যাদা উপদেষ্টা, সেখান থেকে তাকে সরাসরি মন্ত্রণালয়ে নিয়ে আসা হলো, প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে, তিনি নাকি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন। এদিকে শামা ওবায়দ, তিনিও তো প্রতিমন্ত্রীর দায়িত্ব রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। তাহলে শামা ওবায়দকে কোথায় দেওয়া হবে সে সম্পর্কে কেউ নিশ্চিত করে বলতে পারেনি। কেউ কেউ বলছেন তিনি এই মন্ত্রণালয়ে রয়ে যাবেন। তো এই মন্ত্রণালয়ে যদি রয়ে যায়, দুজন তো আর প্রতিমন্ত্রী দায়িত্বে থাকতে পারেন না, তাই না? তাহলে শামা ওবায়দ কি পূর্ণমন্ত্রী দায়িত্ব পাচ্ছেন? শামা ওবায়দ যদি পূর্ণমন্ত্রী দায়িত্ব পান, তাহলে কি ডক্টর খলিলকে সরিয়ে দেওয়া হবে? অনেকে বলছেন, অনেকে এই ধরনের গুঞ্জন ছড়াচ্ছেন, কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে সেটি একেবারেই অসম্ভব। মানে এটি হওয়ার কোনো কারণ নেই। যদি হয়ে থাকে, যদি ডক্টর খলিলকে সরিয়ে দেওয়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে বা মন্ত্রী পরিষদ থেকে, নিশ্চয়ই এটি হবে বিএনপির একটি বড় চমক, নিঃসন্দেহে। তবে সেই সম্ভাবনা আপাতত নেই, এটুকু বলা যায়। এর বাইরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে যিনি দায়িত্ব পালন করছিলেন এম রশিদুজ্জামান মিল্লাত, তিনি পূর্ণমন্ত্রী হচ্ছেন। তার হওয়াটা স্বাভাবিক, তার কারণ তিনি দলের মধ্যে অনেক বেশ শক্তিশালী অবস্থানে রয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের খুব কাছের লোক। আর ডক্টর আব্দুল মঈন খান বিএনপি স্থায়ী কমিটির সদস্য, বর্ষিয়ান রাজনীতিবিদ, তাকে পূর্ণমন্ত্রী করা হয়েছে। তিনি নাকি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্ব পেতে যাচ্ছেন, যেই দায়িত্বে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিঃসন্দেহে তিনি তার যোগ্য সম্মানটি পেয়েছেন এবং এই
পদটি তো বা এই মন্ত্রণালয়টি তো অনেক বড় মন্ত্রণালয় এবং খুবই গুরুত্বপূর্ণ, এবং দলের নেতাকর্মীদের জন্য এই মন্ত্রণালয়টি খুবই গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে ডক্টর আব্দুল মঈন খানকে যে এই মন্ত্রণালয় দেওয়া হয়েছে, এটি একটি ভালো সিদ্ধান্ত। কিন্তু নজিরবিহীন ঘটনা স্থাপন করলো, মানে দৃষ্টান্ত স্থাপন করলো বিএনপি জহিরুদ্দিন স্বপনকে পূর্ণ মন্ত্রিত্বের জায়গা থেকে তাকে যদি সত্যি সত্যি কেবলমাত্র উপদেষ্টা করে রাখা হয়। দেখুন, মন্ত্রিত্ব থেকে সরানো হয়নি, কিন্তু দপ্তর পুনর্বিন্যাস করা হয়েছে এমন উদাহরণ তো আছে। আবার দপ্তরবিহীন মন্ত্রীও করা হয়েছে এমন উদাহরণও রয়েছে। সঞ্জিত সেনগুপ্তের কথা আপনাদের নিশ্চয় মনে আছে, রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি, এবং রেল মন্ত্রণালয়ের একটি দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে তাকে দপ্তরবিহীন মন্ত্রী করে রাখা হয়েছিল, এমন এক্সাম্পলও আছে। কিন্তু উপদেষ্টা থেকে, মানে মন্ত্রী থেকে উপদেষ্টা করা হয়েছে এমন নজির সম্ভবত বাংলাদেশের ইতিহাসে আমার জানা মতে নেই। ভালো থাকুন সবাই।